আমাদের এই গণঅভ্যুত্থান তো সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছে। রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া দিনের শেষে আসলে গণতন্ত্র কোনোদিন হবে না। এবার আপনাকে প্রথম আজকে যা হলো সেটার একটু ব্যাখ্যা দেওয়া দরকার, একটু আইনগত ব্যাখ্যা আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে। আজকে রায়ের পর কি তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে? উত্তর হলো না, ফিরে আসেনি। আজকে যে রায়টা হয়েছে সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর। আপনি শুরুতেই বলছিলেন বেশ কিছু অংশ বাতিল করা হয়েছে এবং কিছু অংশ রেখে দেওয়া হয়েছে, বলা হয়েছে এগুলো রাজনৈতিক সরকার এসে বাতিল করবে। আচ্ছা, কিছু অংশ কেন বাতিল করা হয়নি? কারণ হচ্ছে সংসদের যে দায়িত্ব, যে জুরিসডিকশন, সেটা সুপ্রিম কোর্টের ভাঙার অধিকার নেই। সুপ্রিম কোর্টের শুধু একটা জায়গায় দায়িত্ব আছে, সেটা হচ্ছে আপনি এমন কোন সংবিধান সংশোধনী করতে পারবেন কিনা যেটা আমাদের স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সেটার সাথে সাংঘর্ষিক হয়। ওইটুকুই দেখা তাদের দায়িত্ব। সো তারা ওইটুকুই দেখেছেন এবং ওইটুকুই তারা বাতিল করেছেন, যেটা আমাদের স্ট্রাকচারে। তারা অনেক ডিবেটেড ইস্যু আছে, আমাদের জাতির জনক বলে একটা অনুচ্ছেদ আছে, 7ই মার্চের ভাষণ আছে, এগুলো পলিটিক্যাল, এগুলো আমাদের স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক না। তাহলে এটা হলো এক। এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমরা মনে করি। সেটা হলো 7 অনুচ্ছেদের ক খ, মানে এখানে যেটা ছিল, সহজে যদি বলি, একটা হচ্ছে সংবিধান মানে অনেকগুলো অনুচ্ছেদ কেউ কখনো কোনোদিন পরিবর্তন করতে পারবেন না, মানে এটা একটা, এই গ্রাউন্ডে আসলে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়া সম্ভব। আপনি ভবিষ্যতে পার্লামেন্টের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করছেন, এটা করা যায় না। আরেকটা হচ্ছে যেটা নিয়ে অনেকে ভয় পাচ্ছিলেন, শেখ হাসিনা যদি চট করে চলে আসেন, এই সংবিধান যদি থেকে যায়, তাহলে যে সংবিধান পরিবর্তন বল প্রয়োগে করতে গেলে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সো আমাদের এই গণঅভ্যুত্থান তো সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছে। শেখ হাসিনা সংবিধানে তো লিখে রেখেছিলেন এটা, কিন্তু আমাদের ভেঙেই এটা হয়েছে। সো কেউ ভয় পাচ্ছিলেন সংবিধান পরিবর্তন করতে হবে বা নতুন করে লিখতে হবে বলতেন, তো সেই ভয়ও অ্যাপারেন্টলি কেটে গেছে। যদি আমি মনে করি শেখ হাসিনা ফিরে আসলে এটা বাতিল হোক আর নতুন সংবিধান লেখা হোক, উনি আমাদেরকে দেখে নেবেন, উনি বলেছেন না, ওইভাবে দেখেই নেবেন। সেটা এই লোকের নাম আমাদের ক্রমাগত বলতে হবে, প্রধান বিচারপতি খায়রুল হক। মানে বাংলাদেশ ধ্বংসের সাথে যে কয়েকজন মানুষ শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগীর মধ্যে আছে। আমরা অনেককে দেখি যারা আমাদের সামনে এসে ক্রমাগত কথা বলেছে, তাদেরকে নিয়ে আমরা আলাপ করি, কিন্তু শেখ হাসিনার পরের 2 নম্বর নামটা আমার বিবেচনায় খায়রুল হক। বিচারপতি খায়রুল হক অত্যন্ত অন্যায়ভাবে এটা বাতিল করেছিলেন। তো এই ত্রয়োদশ সংশোধনের রায় যে বাতিল হয়েছে, এটা রিভিউ হবে, ওটা জানুয়ারিতে হবে। সেই রিভিউর পরে যদি সেই ত্রয়োদশ সংশোধনীটা আপনার বাতিল হয়, তাহলে ত্রয়োদশ সংশোধনী মানে তত্ত্বাবধায়ক সরকার। এখানে একটা জটিল প্রশ্ন আছে, এটা কি ফিরে আসবে অটোমেটিকলি ইন দ্য কনস্টিটিউশন? 2 রকম মত আছে, কিন্তু প্রধান মত হচ্ছে এটা আসলে ফিরে আসবে না। জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী আবার সংসদে এটাকে পাশ করে ঢোকাতে হবে, কিন্তু ঢোকাতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যাবে না। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়ালো? বিদ্যমান পরিস্থিতিতে আসলে এই আলোচনাগুলো প্রয়োজনই নেই, কারণ আমাদের সামনে নির্বাচনটা হবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে, আমাদের পরবর্তী নির্বাচনগুলো। এবার আমি আপনার পয়েন্টে আসছি। কিন্তু অ্যাটর্নি জেনারেল যেমনটি বলেছে যে অন্তর্বর্তী সরকারি নাম বদলে আসলে তত্ত্বাবধায়ক সরকার হবেন নির্বাচনকালীন সময়ে। এটা সময় তাই হবেন, কিন্তু আসলে সত্যি কথা যেটা, আমাদের এই যাবতীয় যে সরকারটা হয়েছে, আমাদের যদি এক্সিস্টিং কনস্টিটিউশন থাকে, এর সাথে প্রচুর জায়গায় কনফ্লিক্ট আছে, আমাদের একটা সংশোধনী আনতে হবে। পঞ্চম বা সপ্তম যেভাবে হয়েছিল, এগুলোকে বৈধতা দিতে হবে। এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এটা আসলে টেস্টেড। বাংলাদেশে আমরা সব রকম দেখলাম, দলীয় ছিল, তত্ত্বাবধায়ক আসলো, আবার দলীয়তে গেলাম। সব দেখার পর আমাদেরকে আসলে নতুন করে হাইকোর্ট দেখানোর কিছু নেই। আমরা কি এত খারাপ জাতি হয়ে গেলাম, আমরা একটা নির্বাচন করতে পারবো না, অনির্বাচিত লোকরা কি ফেরেস্তা? না, আমরা সব দেখে শেষ হয়েছে। আমরা এখন, আমাদের হাতে এম্পিরিক্যাল ডেটা আছে, আমাদের 4টা নির্বাচন যেগুলো তত্ত্বাবধায়কের অধীনে হয়েছে সেগুলো কেমন হয়েছে, পরের ওটার বাইরে কেমন হয়েছে, ইটস ডান। এবং খুব ইন্টারেস্টিং, ধরুন আগামী নির্বাচন, এই নির্বাচন না, পরের নির্বাচনটা বিএনপি কাগজে কলমে ধরলাম ক্ষমতায় গেল, সেই নির্বাচনে আবারও বলছি, ধরে নিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ না পার্টিসিপেট করছে, ওকে যদি জিজ্ঞেস করে নির্বাচন কি বিএনপির অধীনে হবে, কি মনে হয়? মানে ও কি বলবে না তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের স্পিরিটের সাথে সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি, না এটা থাকা আমরা বিএনপির অধীনে ইলেকশন করবো? নো, সে চাইবে তত্ত্বাবধায়ক সরকার, যে আওয়ামী লীগ এতদিন ধরে আমাদের কাছে গণতন্ত্রের নামে অনেক কিছু করেছে। সো বাংলাদেশের একটা ওভারঅল কনসেনসাস কিন্তু তৈরি হয়ে গেছে। সো তত্ত্বাবধায়ক আসবে এবং আমি বিশ্বাস করি, আশা করি এটার অধীনে ভালো নির্বাচন হতে থাকবে। কিন্তু এটাও সত্য, তত্ত্বাবধায়ক সরকার তো ম্যানিপুলেট করার চেষ্টা করা যায়। সেখানে আমার প্রশ্ন, ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঠিক ব্যবহার সম্ভব কিনা? কোনো কিছুই সম্ভব না। সদিচ্ছা যদি না থাকে, আপনি কোনো না কোনো ফর্মে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। ভারতের গণতন্ত্রের দীর্ঘদিনের ঐতিহ্য চর্চা ছিল, ভারতে নির্বাচন কমিশন নিয়োগের জন্য আইন ছিল না,
কোনোদিন প্রশ্ন হয়নি, কিন্তু যদি আইন তৈরি করে আরো সুন্দরভাবে করা হচ্ছে বলা হচ্ছে, তখন থেকে ভারতের নির্বাচন কমিশন বিতর্কিত হতে শুরু করলো। কারণ নরেন্দ্র মোদী চাইছেন নির্বাচনকে ম্যানিপুলেট করতে। তো রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া দিনের শেষে আসলে গণতন্ত্র কোনোদিন হবে না। এবং এখানে একটা জিনিস যোগ করে রাখা দরকার, সদিচ্ছা যদি তাদের নাও থাকে, জনগণ একটা প্রেসার গ্রুপ, সব রকম জনগণ, তারা যদি ক্রমাগত চাপ রাখে, তখন তাদের সদিচ্ছা না থাকলেও তাদের চাপের ফলে হলেও তাদের এই কাজটা করার আগ্রহ যাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে। আমরা যেমনটি দেখছি গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু সংবিধান পরিবর্তন, পুনর্লিখন, এগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের বিতর্ক আমরা দেখছি। এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে আমরা দেখলাম যে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের বিধানও যুক্ত হতে পারে। তাহলে কি সংবিধান পরিবর্তনের বিষয়ে যে বিতর্ক বা যে সংকট আমরা দেখেছি, সেই সংকটের অবসান হবে? যুক্ত হওয়ার জায়গায় আমরা বলবো এটা ফিরে আসা। আসলে পঞ্চদশ সংশোধনী অত্যন্ত অসাংবিধানিক ভাবে হয়েছে। ধরুন পঞ্চদশ সংশোধনী যখন হয়, এটা দ্বাদশ সংশোধনীতে আমাদের বেশ কিছু আর্টিকেল মানে আপনার অ্যামেন্ড করার জন্য, সংশোধন করার জন্য গণভোট লাগবে। পুরো কনস্টিটিউশন না, বেশ কিছু জায়গা, মৌলিক অধিকার ওই অংশের অনেকগুলো জায়গাতে। পঞ্চদশ সংশোধনী তখন কিন্তু এটা করে নাই। ফলে পঞ্চদশ সংশোধনী যখন বাতিল হয়েছে, আমাদের দ্বাদশ সংশোধনীতে আসলে গণভোট বেশ কিছু জায়গায় ছিলই। এবং আমি মনে করি কিছু অংশে না, কোনো সংবিধান সংশোধন গণভোট ছাড়া হওয়া উচিত বলে আমি মনে করি না। প্রাথমিকভাবে এটা পাস হবে 2/3 মেজরিটির কথা যদি বলি, এবং আমাদের যদি ভবিষ্যতে একটা আপার হাউস হয়, সব মিলে প্রাথমিকভাবে পাস হবে। তারপর যদি সেটা পাস হয় প্রাথমিকভাবে, তারপর সেটা গণভোটে যাবে। গণভোট ছাড়া আসলে কখনো হতে পারে না। সংখ্যা গরিষ্ঠ মানুষের মতামত ছাড়া, একটা জিনিস ইম্পর্টেন্ট, 30%, 35% নিয়ে 40% নিয়ে থেকে তো 2/3 মেজরিটি পেয়ে যেতে পারে। 50% নিয়ে, আওয়ামী লীগ 50% নিয়ে 3/4 মেজরিটি পেয়েছে, কিন্তু 66% হচ্ছে ভোটের দিক থেকে 2/3 মেজরিটি। ও ছাড়া তো আপনি যা তা করতে পারেন, এটা তো হবে না। আমরা এই জন্য সংবিধান সংশোধনের জন্য গণভোট চাই, এবং তাতেও ভোটের পার্সেন্টেজ কি 50% +1 রাখবো না 60% +1 রাখবো, নানান হিসাব হতে পারে। তো এই ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশে নিজে নিজে আসেনি, এই ব্যবস্থাটা আনা হয়েছে। আবার এই ব্যবস্থাটা আনা হয়েছে রাজপথের মাধ্যমে, রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সেটাকে প্রথমে হচ্ছে 91, কিন্তু আইনগতভাবে নয়, বোঝাপড়ার মধ্য দিয়ে, আসলে ওই ব্যবস্থার মধ্য দিয়ে 91-তে নির্বাচন হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন সরকারের অধীনে। তো এই ব্যবস্থাটাকে আইনে আনা হলো 96-তে। আবার যারা এই ব্যবস্থাটা বাতিল করলেন, তাদের ভাষায় কবর দিলেন, তারা মাঝে মধ্যে বলতেন যে সেটা এখন আজিমপুর গোরস্থানে আছে, জাদুঘরে আছে। তো বাংলাদেশে 21 বছর পর তারা ক্ষমতায় এসেছিলেন 96-তে। এই ব্যবস্থার মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, অর্থাৎ আমি আওয়ামী লীগের কথা বলছি। তো আবার যখন এই ব্যবস্থা আমরা প্রবর্তন করলাম বাংলাদেশে, তখন কিন্তু একটা ক্রেডিট নেয়ার প্রতিযোগিতা চলেছিল। তখন তত্ত্বাবধায়ক শব্দটা, এই বাংলা তর্জমাটা এত ব্যবহার হয় নাই, তখন বলা হতো কেয়ারটেকার সরকার। জামাত দাবি করতো যে এটা তাদের কৃতিত্ব, তাদের স্লোগান ছিল একটা, কেয়ারটেকার সরকার গোলাম আজমের আবিষ্কার। পরবর্তীতে দেখা গেল আওয়ামী লীগও সেটার কৃতিত্ব নিল, অংশীদারিত্ব নিল। বিএনপির পক্ষ থেকে শুরুর দিকে কিন্তু এই ব্যবস্থার বিরোধিতা করা হয়েছে, বলা হয়েছে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। এক পর্যায়ে তারাও কিন্তু ওই দাবি মেনে নিলেন, নিজেরাও যেটা করেছিলেন এক সময়, যাক সেটা একটা ব্যবস্থার মধ্য দিয়ে হলো। তাদের স্লোগান ছিল তখন তত্ত্বাবধায়ক শব্দটা আসলো কেয়ারটেকারের অনুবাদে, যে তত্ত্বাবধায়ক সরকার বেগম জিয়ার উপহার। অর্থাৎ তখন এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সংসদেও আলোচনা হয়েছে, আমাদের এই পদ্ধতিটা এতই ভালো, এত ভালো যে আমরা ইচ্ছে করলে এটা এই পদ্ধতিটা বিদেশেও রপ্তানি করতে পারি। রাজনীতিবিদদের কথা যে সকাল সন্ধ্যা বদল হয়, এক পর্যায়ে দেখা গেল যারা এটার কৃতিত্ব নিলেন, অর্থাৎ আওয়ামী লীগ, তারা সেটা আইনগতভাবে বাতিল করলেন। যেটা আনতে গিয়ে রাজপথে রক্ত ঝরলো, সেটা বাতিল করালেন আদালতকে দিয়ে। এটা কিন্তু একটা ট্র্যাজেডি। রাজপথে বাতিল হয় নাই, আন্দোলনের মাধ্যমে সংসদে আইন পাশ করে এই পদ্ধতি আনা হলো, আবার বাতিল করা হলো সংসদের মধ্য দিয়ে। আর এগুলোর যোগফলে যেটা হলো, বাংলাদেশের নির্বাচনে আবারও একটা অরাজকতা, নাশকতা শুরু হয়ে গেল, যেটার যে আমরা সেই অবিরাম দেখতে পাচ্ছি। চূড়ান্ত পর্যায়ে এলো আবার 2014 থেকে টানা 3টা বছর, 3টা মেয়াদ, 14, 18, 24। তো এমন কাণ্ড ঘটলো এক একটা, যে শুধু হাস্য করে না, আরো কিছু।
তো এর পেছনে যদি একটু যান, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু শুরুটা হলো ভাতের অধিকার নিয়ে, পরবর্তীতে হলো ভোটের অধিকার। তো এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে পাকিস্তানি শাসকরা ভোট কিন্তু ঠিকঠাকভাবেই করেছে। আমরা যেভাবে মৃত মানুষকে ভোটের দিন নিয়ে আসি কেন্দ্রে, তারা কিন্তু ওইটা করেনি। তারা আমাদেরকে নির্বাচনে ফলাফলটা দেয়নি, তাদের অপরাধ ছিল ওইটার জের ধরে কিন্তু পরবর্তীতে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, অতঃপর আমাদের একটা নতুন রাষ্ট্রের জন্ম। তো যারা এটার পূর্বভাগে ছিলেন, সে আওয়ামী লীগ, তারা দিব্যি সেটা ভুলে গেলেন, ব্যঙ্গ করলেন, তামাশা করলেন এই পদ্ধতি নিয়ে, যার একটা অনিবার্য জের কিন্তু আগস্ট বিপ্লব। হয়তো ভোটের কথা বলা হয় নাই শেষ দিকে, সরকার পতনের কথা বলা হয় নাই, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কিন্তু সেটার জের পড়লো সরকার পতনে। তো এখন যেহেতু আবার আদালতের মাধ্যমে সেটা তারা কবর দিয়েছেন, আদালতের মাধ্যমে আবার সেটা আমরা পেয়েছি আজ। তো অবশ্যই আমরা আশা করব আমাদের অন্তত আর কি হবে না হবে, অন্তত ভোটের একটা সুন্দর বা সুষ্ঠু, আমরা যে শব্দগুলো ব্যবহার করি, অবাধ নির্বাচন, সেটা আমরা পাবো। কিন্তু এই পেতে গিয়ে এখানে কথা কিন্তু থেকে যায়, গণতন্ত্রের সাথে যেটা সম্পর্কিত, গণতন্ত্রটা কিন্তু বেসিক্যালি একদিনের হয়ে যায়। যে ভোট দিতে পারাটাই গণতন্ত্র না, ভোটের আগে পরে কিন্তু আরো ঘটনা আছে। আমি স্বাধীনভাবে অবাধে ভোট দিতে পারলাম কিনা, আমার ভোটটা গণনা হলো কিনা, আমার ভোটটা গণনা হওয়ার পর প্রকাশ হলো কিনা, প্রত্যেকটাই কিন্তু নির্বাচনের অংশ। তো ওই অংশগুলো, ওই সিকোয়েন্সগুলো আমরা আবার দেখব। আমরা অবশ্যই আশা করব সামনের যে নির্বাচনটা হবে ওখানে কোনো মৃত মানুষ আসবেন না ভোট দিতে, অথবা ওখানে দিনের ভোটগুলো রাতে দিয়ে দেওয়া হবে না, অথবা বিনা ভোটে 154 জন জিতে যাবেন না। একটা সরকার গঠন করতে 154 ভোট যথেষ্ট, সেখানে আমরা এই পদ্ধতিগত কারণে। মোস্তফা কামাল, এই বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান যদি যুক্ত হয়, রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে কিভাবে দেখবে? প্রথমত আপনি যে সদিচ্ছার কথা বলছেন, সদিচ্ছা যদি রাজনৈতিক দলগুলোর থাকে বা থাকতোই, তাহলে কিন্তু আর এই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতো না। শুধু সদিচ্ছা নয়, পাশাপাশি মর্যাদারও বিষয় ছিল বা আছে। রাজনীতিবিদরা যদি নিজেদের মর্যাদার কথা চিন্তা করতেন, ভাবমূর্তির কথা চিন্তা করতেন, তাদের একটু আত্মসম্মান বোধ থাকতো, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারে আসে না, তাদের অধীনেই তো সুষ্ঠু নির্বাচন হতে পারত, সেটা তাদের জন্য স্মার্ট হতো। সেই ক্ষেত্রে গণভোটের যে বিষয়টা এসেছে, এটা মুখে মুখে আমরা বলি শব্দটা সুন্দর শব্দ, গণ বলতে জনগণকে মিন করা হয়। তো জনগণকে কে কতটুকু গুরুত্ব দেন বা কিভাবে দেন, সেটা কিন্তু দৃশ্যমান নয় আজ পর্যন্ত। শুধুমাত্র একসময় যেটা ছিল 5 বছর অন্তর অন্তর, তো 5 বছর অন্তর অন্তর যেটা, সেটাও এখন ধরে নেওয়া যাচ্ছে ভবিষ্যতে রাজনীতিবিদদের হাত দিয়ে আর হচ্ছে না। তারা তাদের ওই সততা দেখাতে পারেননি, ওই সদিচ্ছা তারা প্রমাণ করতে পারেননি, বা আগ্রহ সম্ভবত নেই তাদের। আবার বিরোধী দলে আসলে ওই আগ্রহটা তৈরি হয়। তো এই গণভোটটাও কিভাবে হবে, কার অধীনে হবে, ওখানেও কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। কিন্তু যোগফলে হচ্ছে শব্দটা ভালো, শুনতেও ভালো, যদি একটা পদ্ধতির মধ্যে আসে, একটা ব্যবস্থাপনার মধ্যে আসে। এখানে গোটা বিষয়টা তো মূলত ব্যবস্থাপনা, রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, নৈতিকতা ওখানে আসলে বাস্তবে একেবারেই অপ্রাসঙ্গিক এবং অবান্তর। মূল বিষয়টা ক্ষমতা। তো ক্ষমতার সাথে তো মর্যাদার প্রশ্ন আছে। আমি আমার মর্যাদা চাই কিনা, রাজনীতিবিদরা তাদেরকে একটা মর্যাদার জায়গায় নিতে চান কিনা, এটা তাদের উপর নির্ভর করবে। সেখানে সংবিধান সংস্কার প্রসঙ্গেও কিন্তু রাজনৈতিক দল থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের এখতিয়ার নেই।